সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা যেমনটা জানো যে ইতিমধ্যে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলেই সিলেবাস হাতে পেয়ে গেছো। তো সিলেবাসে তোমরা দেখিয়ে থাকবে অনেক বিশাল একটা সিলেবাস, কিন্তু সময় একেবারেই কম। হিসাব করে দেখা যায় তোমাদের সর্বোচ্চ 2 থেকে আড়াই মাস সময় রয়েছে। তো 2 থেকে আড়াই মাস সময়ে একটা তোমাদের প্রয়োজন এখন একটা সময় নষ্ট না করে গোছানো একটা প্রিপারেশন নেওয়া। তো গোছানো প্রিপারেশনের অংশ হিসেবেই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নমুনা ক্লাসের সমাধান। এছাড়া আমরা ধীরে ধীরে সকল বিষয়ের সমাধান দিতে থাকবো। তো আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক বিভাগের সমাধানগুলো দেখে থাকবি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সেটা হলো কোন গ্যাসের ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি করার আগে তোমাদের আণবিক ভর সম্পর্কে ধারণা থাকতে হবে। আণবিক ভর কি? সেটা হলো, এখানে আমরা 1 নাম্বারটাই দেখি, ক নাম্বারে দেওয়া আছে NH4। NH4 এর তোমরা এটা মুখস্থ রাখো। এখন তো NH4 এর আণবিক ভর হচ্ছে কত? N এর হচ্ছে 14, 14 4 18, ঠিক আছে? তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর দাঁড়ায় হচ্ছে তাহলে 35, 36.5, ঠিক আছে? তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মুখস্থ রাখবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 মানে 44। এবং CH4 অর্থাৎ মিথেন, CH4 এর আণবিক ভর হচ্ছে কার্বন 12, তাহলে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 16, ঠিক আছে? এই যে দেখো, তাহলে আমরা কী কী দেখলাম? এখানে আণবিক ভর দেখলাম। এখানে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি। সহজ কথা মনে রাখবা, ব্যাপন হার বেশি কার হয়? যার আণবিক ভর কম হয়, ঠিক আছে? তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হবে CH4। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়? অর্থাৎ অদ্রবণীয় বস্তু হচ্ছে মানে লিপিডটা কী হবে না, ওইখানে দ্রবীভূত হবে না। যেটা সাধারণত হচ্ছে, এটার উত্তর মুখস্থ রাখবে টানা, সেটা হচ্ছে পানিতে হচ্ছে লিপিডটা অদ্রবণীয়। 3 নম্বর প্রশ্ন দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 ইলেকট্রন বিন্যাসটি কোন মূলের? আমি সরাসরি এখানে উত্তর লেখার কারণ পরে বুঝবা। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 তোমাদের এখানে ইলেকট্রন সংখ্যা গণনা করতে হবে। আর ইলেকট্রন বিন্যাস যে জানতে হলে তোমাদের অবশ্যই পর্যায় সারণী টানা মুখস্থ রাখতে হবে। পর্যায় সারণী প্রথম 20টা মূল অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে। তো চলো এই প্রশ্ন কীভাবে করবো সেটা দেখা দিই। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 1s2, অর্থাৎ এখানে কাছে 2টা ইলেকট্রন, 2s2 2টা ইলেকট্রন, 2p6 6টা ইলেকট্রন। তাহলে আমরা যদি যোগ করি সেটা দাঁড়ায় হচ্ছে 2 যোগ 2 যোগ 6 যোগ 2 যোগ 6 যোগ 4, 6 যোগ 2, ঠিক আছে? আলটিমেটাম যোগ করে কত পাবে? 20। এখন তোমাদের পারমাণবিক সংখ্যা জানতে হলে পর্যায় সারণী মুখস্থ রাখতে হবে 20, অর্থাৎ 20 পর্যায় সারণীতে কার অবস্থান? 20 হচ্ছে ক্যালসিয়ামের অবস্থান। আমি এখানে ক্যালসিয়ামের রাসায়নিক সংকেত লিখেছি, বাংলা তোমাদের প্রশ্নে বাংলা লেখা যাচ্ছিল, ঠিক আছে? 20 হচ্ছে ক্যালসিয়ামের, এটা অবশ্যই মনে রাখবা। পর্যায় সারণী মানে তোমাকে রসায়ন পারতে হলে অবশ্যই পর্যায় সারণী খুঁটিনাটি সব জানতে হবে। আর অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে প্রথম 20টা মূল্য অবশ্যই টানা মুখস্থ রাখবা, ঠিক আছে? তো চলো 4 নম্বর প্রশ্ন দেখি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটনের চার্জ ও ভর কোনটি? অবশ্যই স্টার দিয়ে রাখো, এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রোটনের চার্জ ও ভর কোনটি, ঠিক আছে? প্রোটনের চার্জ হচ্ছে, ওটা মনে রাখবা, প্রোটন হচ্ছে পজিটিভ। পজিটিভ চার্জ হচ্ছে +1.602 × 10⁻² কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। আর প্রোটনের ভর হচ্ছে +1.67 × 10⁻27 কিলোগ্রাম। দেখো তোমরা শুধু পরীক্ষা প্রোটনের চার্জ না, ইলেকট্রনের চার্জও মনে রাখবা। ইলেকট্রনের চার্জ হচ্ছে কিন্তু নেগেটিভ, -1.602 × 10⁻² কুলম্ব, ঠিক আছে? প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, কিন্তু এক একটার বিপরীত। অর্থাৎ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আর এখানে একটা মূল কণিকা রয়েছে, সেটা হচ্ছে নিউট্রনের চার্জ হচ্ছে 0, ঠিক আছে? তো চলো 5 নম্বর প্রশ্ন দেখি। সেটা হলো পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হবে? দেখো এটা জানতে হলে তোমাদের জৈব অ্যাসিড ভালো মতো জানা লাগবে। তো এটা আসলে অনেক বিস্তৃতি, আপার লেভেলের প্রশ্ন এটা। তো তোমরা এই প্রশ্নটা সাধারণত মুখস্থ রাখবা। সেটা হলো পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কী যুক্ত হয়? অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়, অ্যামাইনো গ্রুপ, বুঝতে পারছো? তো দেখো আমার 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না? তো আগে জিনিসটা বুঝতে হবে, সাধারণত কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি তরলে পরিণত হয়, তারপর তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। কিন্তু এমনও কিছু পদার্থ রয়েছে যাদেরকে তাপ দিলে তা সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এমন পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। এমন পদার্থকে বলা হয় উদ্বায়ী পদার্থ। তো তোমাদের জানতে হবে কিছু উদ্বায়ী পদার্থের নাম। তো উদ্বায়ী পদার্থ এখানে, তো দেখো এবার আমরা 6 নম্বর প্রশ্নে আসি, কোন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত হয় না? তো আগে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে
আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে তা প্রথমে তরলে পরিণত হয়, তারপর তরল পদার্থকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। কিন্তু এমন কিছু পদার্থ রয়েছে যাদেরকে তাপ দিলে তা সরাসরি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, তাদেরকে কী বলা হয়? উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, তো উদ্বায়ী পদার্থ কিছু নাম জানতে হবে, সেগুলো আছে জানি, সেটা হচ্ছে নিশাদল, কর্পূর ইত্যাদি, এগুলো হচ্ছে কি উদ্বায়ী পদার্থ। তো দেখো তোমাদের অপশানে কী কী আছে, সেটা হচ্ছে খাবার লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, নিশাদল আর ফিটকারি। তো এখানের উত্তর হচ্ছে গ নাম্বার, সেটা হচ্ছে নিশাদল। নিশাদল হচ্ছে উদ্বায়ী পদার্থ, অর্থাৎ নিশাদলকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে পরিণত যাবে, তরলে পরিণত হবে না। তো আসে আবার 7 নম্বর প্রশ্নে, সেটা হলো পর্যায় সারণীতে বোরনের অবস্থান কত? পর্যায় সারণীতে বোরনের অবস্থান কত? তো এটা পারতে হলে তোমাদের অবশ্যই পর্যায় সারণীতে অ্যাডভান্স হতে হবে। পর্যায় সারণী আমি আবার বলছি, পর্যায় সারণী টানা মুখস্থ রাখতে হবে। রসায়ন পারতে হলে অবশ্যই পর্যায় সারণী টানা মুখস্থ রাখতে হবে। তো দেখো এটা কিছু ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, সেটা যেহেতু তোমরা এখন পারবা না, যেহেতু যারা পর্যায় সারণী এখনো দেখো নাই, তোমরা সরাসরি মুখস্থ রাখবা। পর্যায় সারণীতে বোরনের অবস্থান হচ্ছে পর্যায় 2 গ্রুপ 13, পর্যায় 2 আর হচ্ছে গ্রুপ 13। ঠিক আছে, গ নাম্বার প্রশ্ন উত্তর গ্রুপ 13, গ্রুপ 13। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো 8 নাম্বার, কোন মৌলিক বল সবচেয়ে দুর্বল? কোন মৌলিক বল সবচেয়ে দুর্বল? আমরা জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল আর তড়িৎ চুম্বক বল। এই 4টি বল হচ্ছে মৌলিক বল। এই 4টি মৌলিক বলের মধ্যে আমার কোন মৌলিক বল হলো সবচেয়ে দুর্বল? কিন্তু দেখো দুর্বল নিউক্লিয় বল, এটার নাম দুর্বল নিউক্লিয় বল হলে এটা মোটামুটি মহাকর্ষ বল থেকে তুলনামূলক শক্তিশালী। তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন যেরকম উত্তর সেরকম হবে এমনটা না। কোন মৌলিক বল সবচেয়ে দুর্বল? ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে মহাকর্ষ বল। এটা অবশ্যই মনে রাখবা, মহাকর্ষ বল। ঠিক আছে, দুর্বল বল মানে যে দুর্বল এমনটা না, দুর্বল বল থেকেও তুলনামূলক দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। তার প্রশ্নে আসো, নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরবেগের এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়? এটা খুবই সহজ প্রশ্ন, অবশ্যই তোমাদের গতিশক্তির সূত্র জানা লাগবে। গতিশক্তির সূত্র কি? সেটা হলো হাফ এম বি স্কোয়ার। গতিশক্তির সূত্রটা হলো হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে এমটা কি, এমটা হলো মাসটা হলো মানে কি ভর, ওই ব্যক্তির ভর কত? 50 কেজি। এখানে তোমরা এম বসাইবা। আর ব্যক্তি কী দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা। ভি দ্বারা প্রকাশ করলে এখানে কী হবে? ভি বসাবা। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন যদি করি, হাফ এম এর জায়গায় কত বসবো? 50। ঠিক আছে, গুণ ভি স্কোয়ার মানে কত? ভির মান হচ্ছে 5, ভি মানে হচ্ছে ভ্যালোসিটি অর্থাৎ বেগ, তাহলে 5 স্কোয়ার। ঠিক আছে, যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে হাফ 50 থাকে, 5 স্কোয়ার মানে কত? 25। ঠিক আছে, যদি 5 কে 25 দ্বারা গুণ করি তাহলে হাফ এখানে হচ্ছে 1250, আর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 625। ঠিক আছে, আলটিমেটাম উত্তর দাঁড়ায় হচ্ছে 625 জুল। ঠিক আছে, অর্থাৎ 9 নম্বরের উত্তর হচ্ছে 625 জুল। ঠিক আছে, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারতেছো। না বুঝলে অবশ্যই ভিডিওটি আরেকবার পজ করে দেখবা। দেখো 10 নম্বর প্রশ্ন, সেটা হলো 293 কেলভিন তাপমাত্রায় 10 মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করলে 300 কেলভিন তাপমাত্রায় নিলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ আমরা জানি কোনো পদার্থকে তাপ দিলে, অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে সেটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় অথবা দৈর্ঘ্য হ্রাস পায়। তো দেখো কঠিন পদার্থের দৈর্ঘ্য তুলনামূলক বৃদ্ধি পাবে। তো এটার জন্য একটা সূত্র আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় সূত্র, সেটা হচ্ছে আলফা ইকুয়াল, তোমরা চাইলে অবশ্যই সূত্রগুলো নোট করে রাখবা। আলফা ইকুয়াল